ভয়েস স্টুডিও গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। ওই রাক্ষসী নাকি তুমি? মাংস খাওনি কোনোদিন? আমার হাতের মাংস এত পছন্দ তোমার? বারে, আপনি না সারাক্ষণ বলেন আমি কালনাগিনী। তো কালনাগিনীর দাঁতে যে বিষ থাকে সেটা কি আপনার অজানা? এবার তো আমার হাতের মাংস উঠিয়ে ফেলতে রাক্ষসীর মতো। তুমি তো ডেঞ্জারাস। তুহিন তাকালো ফ্লাটিং করার ভঙ্গিতে শিপুর দিকে এক পা বাড়িয়েই বলল, তোমার মতো ডেঞ্জারাস মেয়ে লোকের সাথে তুহিনের জমবে বেশ। কি বলো শিপু টিপু? শিপুর হাসি পেল, বুকের ভিতরটা চালাত চালাত করে উঠল। তবুও তুহিনের পায়ে পা চেপে বলে, আপনার লো ক্লাসের ফ্লাটিং বন্ধ করে বের হয়ে যান এবার, নয়তো আমি আপনার হাতের শিরা কামড়ে তুলে আনবো। মেয়ে তুমি কি জানো তুমি আমার এমন জায়গায় কামড় দিয়েছো যে আমি নিজেকে ভুলে কেবল তোমার বিষে আচ্ছন্ন হয়ে আছি। শিপু দরজাটা খুলে চুপচাপ তুহিনকে ধাক্কা মারে। আচানক ঠেলাটা বোধহয় সামলাতে পারেনি তুহিন, খানিক সরে গেল। হেয়ালি গা সঙ্গীতে দুলল। পরপর আবার ধাক্কা খেয়ে একেবারে বাইরে আসতেই শিপু তড়িতে কপাট লাগায়। দরজার সাথে দাঁড়িয়ে বুকের ভিতর উতাল পাতাল ঢেউয়ের সাথে এলোমেলো নিঃশ্বাস নেয়। তার কিশোরী মনে সদ্য ফুটতে চাওয়া এক তরতাজা গোলাপ বুঝি তুহিন। খিদের জ্বালায় মস্কানো পা নিয়ে নিঃশব্দ রুমে একা একা ছটপট করছে মেয়েটা। বাড়ি হলে এতক্ষণ নির্ঘাত চেঁচামেচি করত, কিন্তু এখানে কাকে কি বলবে সে? কারো ধন্না না ধরে নিজে গিয়ে যে খেয়ে আসবে তার পথ বন্ধ করে বসে আছে। নিরুপায়ের মতো বসে কেবল অধৈর্যের ভাব বিলাচ্ছে। দরজার নব ঘোরানোর আওয়াজ পেয়ে মায়েরা সেদিকে তাকালো। ট্রে হাতে খাডাস লোকটা এদিকেই এগিয়ে আসছে, গমগম পায়ের আওয়াজ তুলে। আড়ালে মায়েরা মুখ ঝামটালো। দরদ দেখাতে আসছে খাবার নিয়ে। ভাব দেখে যেন বোঝা যাচ্ছে, দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি কত মহান, অসভ্য খচ্চর প্রকৃতির লোক যত সব। বিছানার উপর খাবারটা রেখে ইহাম পাশে বসলো। কড়া কণ্ঠেই বলল, তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করে মেডিসিন নেবে। আমি ঘন্টাখানিক পর এসে ব্যান্ডেজটা কিছুক্ষণের জন্য খুলে দেব। পায়ে কি খুব বেশি ব্যথা? মায়েরা জবাব দিল না, উল্টে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। মেজাজ বিগড়ালো বোধহয়। কর্কশ কণ্ঠে ধমকে উঠল ইহাম, এই মেয়ে, তোমার তো বেয়াদব কেন? আদবের বালাই নেই তোমার মাঝে? সহজ কথা সহজভাবে নিতে জানো না? পরিবার থেকে কি ভদ্রতা শেখায়নি? ফুঁসে উঠল মায়েরা। সেও তাকালো ইহামের দিকে, চোখ বড় বড় করে আঙ্গুল তুলে বলল, একদম পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। শুরুর দিন থেকে আমাকে নিয়ে পড়েছেন, ভুলেও পরিবার নিয়ে কিচ্ছু বলবেন না। ইহাম রক্তচক্ষু করে তাকালো মায়েরার আঙ্গুলের দিকে। নামিয়ে আনার পূর্বেই ছেলেটা খপ করে ধরল সেটা। মুচড়ে ধরে দাঁত পিষে বলল, বেয়াদবি আমার সাথে করতে আসবে না মেয়ে। কোনো গর্হিত আচরণ আমি বরদাস্ত করি না কখনো। পা মচকে বসে আছো না? শাস্তি পাচ্ছ না বুঝি? নাকি হাতও মচকাতে চাও? ভয় পেল মায়েরা। নির্দয় লোকটা বেশ রয়ে সয়ে চেপেছে আঙ্গুল। ভীষণ ব্যথা হচ্ছে। কণ্ঠখানে নিস্তেজ করেই জানালো, হাত ছাড়ুন বলছি। আপনি আমার হাত মচকাচ্ছেন কেন? তাই নাকি? হাত ছেড়ে দিল ইহাম। চমৎকারভাবে এক চিমটি হেসে শুধালো, বলার কি আছে আমার বিরুদ্ধে? আপনি বলতে চাইছেন আমাকে কিছু করলে কেউ আপনাকে কিছু বলবে না? তোমার খেলুর গেট কি মাঝে মাঝে খুলেছে নাকি মায়েরা? চুপ! দাঁত কটমট করলো মায়েরা। আমার অতি ভালো বাবা মাকেও কিছু না বলেও আমি নিজেকে আপনার নামে নারী নির্যাতনের মামলা ঠুকবো। হ্যাঁ, তখন আপনার শখের চাকরির কী হবে দেখবো আমি। ইহাম যেন নগণ্য হাসল। সেই হাসিটাও অবাক হয়ে দেখল মায়েরা। শয়তানি হাসি দিলেও মানুষকে এত মুগ্ধ লাগে সে বুঝতে পারছে। চোখ ফেরাতে পারছে না ওই লোকটার থেকে। তাকে অবাক করে দিয়ে ইহাম অনেকখানি ঝুঁকলো তার দিকে। ফিসফিস করে অদ্ভুত কণ্ঠস্বরে বলল, মিসেস ইহাম, আপনি কি দেখতে চান?
নারী নির্যাতন কিভাবে করতে হয়? সংবিত হারিয়ে মায়েরা কেবল আহাম্মকের মতো তাকিয়ে আছে। মস্তিষ্ক সূক্ষ্ম কথাটা বুঝিয়ে দিতেই মায়েরা দু হাত দিয়ে ইহামের কাঠ ঠেলে দিল। গজগজ করতে করতে বলল, আমার সাথে বাজে কিছু করতে গেলে আপনার মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু আমি, ক্যাপ্টেন সাহেব। অসভ্য লোক আপনি, বেরোয় যান এই রুম থেকে। ইহাম খিসে জবাব দিল, লেহাজের বালাই মাত্র নেই এই বেয়াদব মেয়ের মাঝে। জাস্ট ইম্পসিবল, রিডিকিউলাস, ম্যানারলেস মেয়ে। সোফার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ইহান দুবদাব পায়ে চলে গেল। যাওয়ার আগে নিজের ক্রোধ প্রকাশ করে গেল বুঝি। নির্দোষ জড় বস্তু কাঠের দরজার উপর। রাত তখন 11টার কাছাকাছি। একটা রুমের দুই পাশে দুই বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে 9 বন্ধু। শাওনের কথায় ফেসবুকে ঢু মারতে মারতে কায়েস বলল, তুমি খেলি থাকো তোমার ধনের পেশাল লইয়া, সারাদিন বাল ছেড়েও কাম নাই। নাদিম বিরক্ত হলো, রুষ্ট গলায় বলল, ভাই তোর এই কষি ভাষা গুলা একটু কন্ট্রোল কর মামা। কয়েকদিন পর বিয়া করবি, তোর মুহের কথা শুনলে বউর বাথরুম দিয়া পালাইব বেটা। পাশ থেকে নাজিব বলে উঠল, ও একটা গেলে 10টা আনবো, সেটার চিন্তা তুই তোর বদনায় নিস না মোকা। নিজের গুহায় তেলা মারো শালা। মিজান ওদের থামিয়ে বলল, আরে থাম তোরা, আমাদের তুহিন মামার কথা বল। দেখছস আমাদের কথায় তার কোনো কিছুই যায় আসতেছে না, সে মগ্ন তার চিন্তায়। জিদান খ্যাক করে বলে উঠল, আরে দূর, ওই মদনার কথা বলে কি হবে? সে লেদিরে নিয়া ভাবতেছে কি যে পাইলো ওই নাক দিয়ে হিঙ্গুস পরা মেয়ের মাঝে। তহিন শুনল, জিদানের দিকে তাকিয়ে মাথার নিচে বালিশ তুলে ফিকা মারল তার নাক বরাবর। ছুঁয়েছে ও সই সই। ও কপট রাগ দেখিয়ে বলল, আর একবার যদি আমার কালনাগিনী রে নিয়ে কিছু কবি তো তোদের প্যান্ট খুলে পাছায় লাথি দিয়া খাদে ফেলামু। চেতিস না মামা, আমরা তো তোর ভালোর জন্যই বলছি। দেখ মেয়েটা অনেক ছোট, তোর সাথে কোনো দিক দিয়ে মানাই বল। আরে ওই মেয়ে তো তোর শরীরের ভরটাই নিতে পারবে না মামা, শুধু শুধু কষ্ট। নাদিমের কথা শেষ হবার পূর্বেই তুহিন উঠে বসল। নাদিমের ঘাটটা বিছানায় চেপে ধরে মনের শান্তিতে কয়েকটা গা বসিয়ে দিয়ে রাগান্বিত রূপে উঠে বসল। হাবভাব বেশ সিরিয়াস করেই সে সবাইকে জানালো, আমার এই বিষয় নিয়ে আর কোনো হারামির বাচ্চারা যদি কথা বলিস তো তোদের বন্ধুত্বের খেতায় আগুন। আমি আমার বিষয়ে সিরিয়াস। জীবনটায় এই একটা বিষয়ে কেউ ঢলাতে পারবে না আমায়। দরকার পড়লে ওর জন্য 10 বছর অপেক্ষায় থাকবো ওকে নিয়ে। যে আমি কোনো মজা করছি না তোরা নিশ্চয় বুঝেছিস। আর কেউ এসব নিয়ে যদি উস্কানিমূলক কিছু বলিস তো খবর আছে, মনে রাখিস সব হারামজাদার দল। তুহিনের ক্রোধ দেখে বাকি 8 জনের মাঝে একটা থতমত পরিবেশ সৃষ্টি হয়েছে। তুহিনের এমন আচরণ তারা খুব একটা আশা করেনি। সবটাই হেয়ালিভাবে নিয়েছে। তবে ওর এমন রাগের বহিঃপ্রকাশ তাদের সবাইকে বাকরুদ্ধ করার মতোই। নিশীথের রাত চারিদিকে টুইটুম্বর, তার উপর ঈষৎ কুয়াশাও বাড়ছে ধীর গতিতে। অন্ধকার আর ধোঁয়াশায় একটু দূরের কিছুও দেখা যাচ্ছে না। ঝিঝি পোকা আর বানালি পোকার ডাকে পরিবেশটাকে থমথমে করে দিয়েছে। গায়ে পাহাড়ি এলাকার হিমেল বাতাস ঠান্ডা ঠান্ডা অনুভব করে দিচ্ছে। আদো আদো চোখ খুলে মায়রার ঘুমটা এমনি করেই ভেঙে গেল। চোখ জড়ানো ঘুমে তাকিয়ে দেখতে পেল একটু দূরে সোফায় বসে ক্যাপ্টেন মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। মায়রার চোখ ঢলতে ঢলতে উঠে বসল। বিছানার হেডে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসল সে। শঙ্কিত নজরে ইহাম তাকিয়ে প্রশ্ন করল, উঠে গেলে কেন? কোনো সমস্যা হচ্ছে কি মায়েরা? সদ্য ঘুম ঝরানো চোখের নিভে আসা পাপড়ি কপাল ও ভ্রুদয়ের সংকোচতা বিরক্তি প্রকাশ করার জন্যে নিষ্পিস করা ওই অধর যুগল তাকে বড্ড ভ্রমে ফেলে দিচ্ছে।
তাকে তার গণ্ডি থেকে বের করে লাগাম ছাড়া করতে মত্ত হয়েছে। নিজের এই বেসামাল স্প্রেহা দমাতে সে নজর ঘোরালো। সব সমস্যা আপনাকে বলতে যাব কেন আপনি? হ্যাঁ, আমার ইচ্ছে তাই উঠেছি। এই মেয়ে, সহজ কথা কি তুমি সহজভাবে নিতে পারো না? তেরামি করতে খুব ভালো লাগে তোমার? লাগে। আমার গার্ডিয়ানের মতো জোর না করে এবার পায়ের এটা খুলুন। আমি তখন খুলতে পারিনি। তোমার কি ডাউট আছে এতে কোনো প্রকার? মস্তিষ্ক খুব বেশি জাগ্রত হয়নি বোধহয় মেয়েটার। সে ইয়ামের কথা না বোঝার ভঙ্গিতে প্রশ্নাত্মক চাউনিতে তাকিয়ে রয়েছে। লোকটা কি বোঝাতে চাইছে তাকে সে তার গার্ডিয়ান? এটাই দাবি করছে নয় কি? লোকটা কি জানে না একজন অভিভাবক হবার আগে তাকে তার দায়িত্বটা পালন করতে হয়? সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই তৈরি হয় একজন অভিভাবক। এই লোকটা তার কোন দায়িত্বটা পালন করেছে? এইসব কথা তার কাছে নিহাত ফালতু অনর্থন মনে হলো। তাই বুঝি মাঝরাতেই রাগ হলো তার। অপ্রসন্ন স্বরে বলে উঠল, আপনি আপনার ফাউল কথা আমার সামনে বলতে আসবেন না। নিজেকে গার্ডিয়ান ভাবার কোনো অবকাশ আছে আপনার? একজন মানুষের কোনো দায়িত্ব পালন না করে কোন মুখে অভিভাবক হবার কথা যায় শুনি? অবাস্তব কথাবার্তা কিভাবে বলেন আপনি? পুরনো কথা বাদ দাও। কেন দিব? কিসের সুখে দিব পুরনো কথা বাদ? নাকি আপনি ভয় পাচ্ছেন আপনার সেই কলেজের সুন্দরী শাড়ি পরা মেয়েটার কথা না তুলি? তাকে তো আপনি পছন্দ করেন, এই কারণেই তো আমাকে সেদিন বারণ করেছিলেন আর শাড়ি না পরতে। এই আপনি না করার কে শুনি? ইহাম চুপচাপ তাকিয়ে থাকলো। মায়েরার রাগানিত চেহারায় অদ্ভুত জৌলুস বের হয়েছে বোধহয়। কেমন তাণ্ডবী, তবুও মুগ্ধকর লাগছে। মায়েরাকে সেই কথা এখনো মনে ধরে বসে আছে নাকি? সেই কথা জোর কি আরো বেশি রাগিয়ে তুলছে তাকে? ইয়াম ঘাড় বাঁকিয়ে ঈষৎ হাসল, তারপর এগিয়ে গেল মায়েরার কাছে। উপর থেকে চাদরটা সরিয়ে পাটা কমলভাবে টেনে আনলো। আস্ত করে পায়ের ব্যান্ডেজটা খুলতে খুলতে আবারও তাকালো মায়েরার দিকে। মেয়েটা চট করে চোখ ফিরিয়ে নিতে চাইলেও বুঝি ব্যর্থ হলো। সেই চোরের মতো ধরা খেল ইহামের কাছে। ছেলেটা চেয়েও পারছে না ওই পুচকি অবাধ্য মেয়েটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। কেমন ছন্ন ছাড়া বাদন হারার মতো লাগে। চলো, আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। মায়েরা তাকালো তার দিকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে শক্ত আওয়াজে জবাব দিল, দরকার নেই, আমি পারবো। আমার প্রতি এত উদারতা আপনার দেখাতে হবে না। পায়ের ব্যান্ডেজ খুলতেই স্বস্তি পেল মায়েরা। ব্যথাটাও বোধহয় আগের তুলনায় অনেকটা কমেছে। আগের মতো এতটা যন্ত্রণা নেই পায়ে। এইটুকু পথ নিজের পায়ে হেঁটে যেতে পারবে বলে একাই বিছানা থেকে নামলো। বিছানায় হাত চেপে আস্তে ধীরে দাঁড়ালো। পা বাড়ানোর আগে ইয়াম হাতটা ধরতে চাইলে মেয়েটা আত্মগরিমা দেখিয়ে দূরে সরাতে গিয়েও পারল না। উল্টে ইয়াম শক্ত হাতে কোমর পেঁচিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। আচানক থাবাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটা, তাই ভীষণ আতঙ্কে আতকে উঠল মায়েরা। হকচকিয়ে তাকালো ইহামের দিকে। মানুষটার ওই অব্যক্ত চাহনির তরে চঞ্চল ব্যাকুলভাবে মায়েরা নিজেও পরখ করতে লাগলো সেই চাহনি। এতটা অহংকার কোথায় রাখো তুমি মায়েরা? আপনি এটাকে অহংকার ভাবলে ভুল করবেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। এটা আমার আত্মসম্মান। যে মানুষটা বিয়ে করে স্ত্রী মানে না, কোনো দায়িত্ব রাখে না, খোঁজ খবরটাও নেয়নি, তার কাছ থেকে আমার। চুপ করো মেয়ে। আঙ্গুল চেপে ধরল মায়েরা ঠোঁটে। নরম উষ্টের পরশ হাতে পেতেই শরীরটা নড়ে ছড়ে উঠল তার। বুকের ভিতর যেন হাতুড়ি দিয়ে কেউ পিটিয়ে উঠল। সেখান থেকে তীব্র ধ্বনিতে তাকে কেমন দিশেহারা করে দিচ্ছে। মায়েরা খুব করে খেয়াল করল ইহাম তার ঠোঁটের দিকে এক নাগারে তাকিয়ে আছে। আচমকা তার হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠল। এক অস্বস্তিকর অনুভূতি তার বুকের উপর চেপে বসল। মায়েরার নিঃশ্বাসও ঘন হয়ে আসলো। অবাঞ্ছিত এক সময়েই মায়েরা নিজের থেকে দূরে ঠেলে সরালো ইহামকে। স্তম্ভিত ফিরল সে, চুপ থাকলো। হঠাৎ বিকট
এক শব্দ কূর্ণ কহরে এসে হানা দিল দুজনেরই। মায়েরা চোখ মুখ এক করে বীভৎস এক চিৎকার দেওয়ার পূর্বেই ইহাম আবারও হাত দিয়ে পেঁচিয়ে চতুর্থার সাথে বুকের সাথে চেপে ধরল তাকে। একটা আশ্রয় পেয়েই মেয়েটা চোখ খিচে শক্তভাবে জড়িয়ে নিল ইহামের টি শার্টে। শালার সময় দিল না, ভোর হলে আমি যেতাম তোদের কাছে, তার আগে শুয়োরের দল চলে এসছিস মরতে। আবারও ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারপাশ। বুকের মাঝ থেকে মায়রাকে তুলে আলতো করে গালের দুই পাশের এলোমেলো চুলগুলিকে ঠিক করে দিল ইহাম। ভয়ে মেয়েটা জপথপ অবস্থা। তা দেখে মুচকি হাসল ইহাম। বাইর থেকে তখনও অসংখ্য এলোপাতাড়িভাবে ছুড়ে আসা গুলির বিকট ধ্বনি। ভয়াবহ আতঙ্কে মায়েরা বাকরুদ্ধ হয়ে আছে। ভয়ার্ত ফ্যালফ্যাল চোখে কেমন তাকালো তার দিক। বুকের সাথে মিশিয়ে ইহাম মায়রাকে নিয়ে খাটের পিছনের দিকটায় গেল। স্লোতভাবে মায়রাকে বসিয়ে দিয়ে আবারও মেয়েটার চুলগুলি ঠিক করে দিল হাতের তালুর সাহায্যে। ভয়ার্ত মায়রা তখন থরথর করে কাঁপছে। ও ভয় জানাতে নাকি অন্য কিছু ভেবে ইহাম এই প্রথম মনে হয় স্বেচ্ছায় মায়রার মাথার পিছনে হাত গলিয়ে টেনে এনে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিল। আচমকা কি হলো মায়রার কে জানে। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে উঠল। বরফের ন্যায় জমে আসা শরীর নিয়ে বিহব্বল চোখে তাকালো ভাসমানে। ইহাম কপালের উপর থেকে গাঢ়ভাবে ছুঁয়ে দেওয়া ঠোঁট নামিয়ে এনে হাতের তালুতে তুলল মায়রার মুখটা। শান্ত শীতল কণ্ঠে বলল, চুপচাপ এখানে বসে থাকবে, আমি যতক্ষণ এই রুমে আসবো খবরদার এক চুল নড়বে না। কথার অবাধ্য হয়ে কোনো তারামি করলে জানে মেরে ফেলবো কিন্তু মায়েরা। চাকরিতে জয়েন করার 8 মাসের মাথায় প্রথম ছুটিতে বাড়ি আসে ইহাম। তখন বাবা মায়ের অনুরোধে বিয়ের জন্য রাজি হয় সে। যদিও এই মুহূর্তে তার বিয়ের খুব একটা ইচ্ছা ছিল না। বাবা মায়ের অতিরিক্ত প্রশংসায় বিয়ের আগে মেয়ে দেখার এত ইচ্ছাও হয়নি তার। একেবারে বিয়ের দিনই বউ সাজে প্রথম দেখেছিল মায়রাকে। বাবা মায়ের পছন্দ হেলাফেলার কথা নয়, তা নিশ্চিত হয়েছিল সে। তবে যখন শুনেছিল মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তখনই তার মেজাজ বিগড়ায়। বাবা মা কি করে ইম্যাচিউর একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করলো, যার 18ই পূরণ হতে আরও মাসেক বাকি। না পারতে কোনোরকম বিয়ে করে আবার কাজের প্রেসার দেখিয়ে ফিরেছিল ক্যাম্পে। তার সব রাগের মূল বুঝি হলো মেয়ের বয়স 18 হয়নি। তার কলিগ অপরমহল যদি জানে তার বউ ইন্টার পড়ুয়া, তার উপর 18 বছরের নিচে কি ভেবে বসবে তারা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে না তখন? তাকে কি বোধগম্যহীন ভাববে? প্রবল ব্যক্তিত্ব সম্পূর্ণ ইহাম তখন হাজিবাজি চিন্তায়। এরপর আর মেয়েটার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ পায়নি তার। নিঃসন্দেহে ভুলে বসেছিল, অথচ এই মেয়েটার শাড়ি পরার দ্বিতীয় দর্শন কেবলই তার স্থির কায়া দিগ্ভ্রান্ত করেছে। কঠিন অন্তরণে মোরা তার শক্ত হৃদয়কে ব্যাকুল করছে সঙ্গোপনাই। মায়েরা কাঁপছে। চারপাশে তখন অসংখ্য গুলি ছোড়ার বিকট আওয়াজ কানের ভিড় নাড়িয়ে দিচ্ছে। মেয়েটার ঠোঁট অনবরত কাঁপছে, চোখে পানি চিকচিক করছে। ইহাম কমল হস্তে মায়রার মাধুরী মুখটা হাত বুলিয়ে দিয়ে উঠতে চাইলে আচমকা সে তার খাকি রং এর টি শার্টটা খামছে ধরে। টইটুম্বর পানি ভর্তি চোখগুলি নিয়ে নিঃশব্দে কিছু বলার আকুতি জানায়, তবে শকড হয়ে আর বলতে পারছে না। ইহাম নিজ দায়িত্বেই বুঝে নেয় পরিস্থিতিটা। আবারও কপালে গাঢ় চুম্বন লেপটে দেয় অনিমেষ। আশ্বাস জানিয়ে চটপট বলে, সময় নেই হাতে মায়েরা, প্লিজ আমার কথা মতো চুপচুপ করে এখানে বসে থাকবে। বাহিরে কেয়ামত হলেও তুমি ঘর থেকে বের হবে না, একদম ভয় পেও না। আমাকে তেজ দেখানোর সাহসগুলি জমা করে একা একা বসে থাকো, শুধু কিচ্ছু হবে না। আই উইল হ্যান্ডেল। তাড়াতাড়ি ফিরব। লক্ষ্মীটা ঘর থেকে। প্রচণ্ড উত্তেজনায় ইহাম খাপছাড়া কথাগুলি বলেই
বুক ভরে দম নিল। তার এখন অনেক কাজ। শত্রু দুয়ারে। হিসাবটা ঠিকভাবে না কষলে এই নির্জন জঙ্গলে ভয়াবহ কিছু হবে, এটা যেন সুনিশ্চিত। সবার আগে কানে ব্লুটুথটা গুজে নিজের কমরের পিছন থেকে গ্লুক 19 মিটার চেম্বারিং 15+1 রাউন্ড ক্যাপসিটির পিস্তলটা বের করে নিল। এটা সবসময় লোড থাকে। টিম মেম্বারদের কল করার আগে তার শিপুর কথা মনে হলো। মেয়েটা একা রুমে আছে। ঘুমিয়ে থাকলেও এই শব্দে জেগে ওঠার সম্ভাবনা বেশি। ভয়ে কি বদ্ধ রুমে কাঁদছে মেয়েটা? কল দিল ঝটপট করে শিপুকে। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। ওপাশের বন্ধ রুম থেকে মেয়েটা কম্পিত কণ্ঠে কেঁদে কেঁদে কাতর স্বরে ডেকে উঠল, ভাইয়া। শিপু সবসময় তাকে ভীষণ ভয় পেয়ে একটু দূরে দূরেই থাকে। বিষয়টা বুঝিও ইহাম কখনো সেই ভয় জড়তাকে কাটাতে যায়নি স্বেচ্ছাতেই, বরং এটাই শিপুর জন্যেই ভালো হবে, এটাই তার ধারণা। তার স্পষ্ট মনে আছে একবার মেয়েটা খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। পা কেটে রক্ত বের হয়েছে খুব। ওই কাটা পা নিয়ে তার সামনে দিয়ে আস্তে করে স্বাভাবিকভাবেই হেঁটে গিয়েছে যেন সে কিছু না বলতে পারে সেই ভয়ে। এমন অনেক ঘটনাই আছে যা বুঝিয়ে দেয় ভাইকে শিপুর ভয় পাবার প্রবণতাটা। মন খুলে কথা বলা কিংবা ঝগড়াঝাটির মতো বেয়াদফি খুনসুটির সম্পর্ক আর 10টা-5টা ভাই বোনের মতো তাদের মাঝে নেই। সেই শিপুর কাতর স্বর তাকেও নাড়িয়ে তুলল। কমল কণ্ঠে বলল, শিফু, বোন আমার, ভাইয়ের কথা শোন। চুপচাপ রুমে বসে থাকবি। কেউ ডাকলেও দরজা খুলবি না, আমি না বলা পর্যন্ত। ভাই আছে, চিন্তা করিস না, কিচ্ছু হবে না, ভয় পাস না বোনটা। শিপু আর জবাব দিতে পারল না। থরথর করে কাঁপা শরীর নিয়ে এক কোনায় জড়সড় হয়ে বসে রইল মেয়েটা। ইহাম এবার কল দিল ইব্রাহিমের কাছে। সঙ্গে সঙ্গে কনফারেন্সে যোগ হলো বাকি 13 জনও। ইহাম ঠান্ডা মাথায় গম্ভীর সুরে সবাইকে ডাকলো। রেডি গাইস? ওপাশ থেকে একজোটে জবাব এলো, ইয়েস ক্যাপ্টেন। অলরাইট, ইব্রাহিম, মইনুল, ফাহিম, সারজিদ, তোমরা আমার সাথে কভার করবে। হামিদ, কিবরা, বৌলহাস আমাদের কভার করার ফাঁকে তোমরা ছাদে উঠবে। আর বাকিরা তোমরা পেছন দিক থেকে আক্রমণ করবে, অবশ্যই আমার কমান্ডের অপেক্ষায়। চারিদিকে অন্ধকার, কুয়াশার ধোঁয়ায় কিছু দেখা যাবে না। সবে GPNVG 18 নাইট ভিশন গগলস, লেভেল 3 ক্যাভলার ভ্যাস্ট জ্যাকেট আর হেলমেট পরে নেবে। নাইট ভিশন সাপোর্টের জন্য গানের রেড ডট স্কোপ ব্যবহার করো। জলদি করো, 1 মিনিটের সময় নষ্ট করো না কেউ। জাস্ট 2 মিনিটে রেডি চাই। মনে রেখো, এখানে শুধু আমাদের জীবন নয়, কটেজের বাকি সদস্যদের লাইফ আমাদের হাতে। সো বি কেয়ারফুল। ঠিক 2 মিনিটের আগে যার যার জায়গা থেকে আগে কভার করো। অল দ্য বেস্ট। থরথর করে কাঁপছে মাইরা। দরজার ফাঁক থেকে উকি দিয়ে আবারও ওই দুঃসাহসিক সৈনিক ক্যাপ্টেনটাকে ডেকে নিল। তার হৃদয়টা যেন এই মুহূর্তে পুড়ে খাকা হয়ে যাচ্ছে। কানে ওই আদুরে আবেশমাখা কথাগুলি বারবার তার হৃদয় ঘায়েল করছে এই মুহূর্তে। ক্রন্দনরত নেত্র পল্লব মেলে ধরল ওই মানুষটার দিকে। এতক্ষণ বলা কথাগুলি কেবলই তার মাথার উপর দিয়ে গিয়েছে। শুধু এতটুকু ধারণা করতে পেরেছে যা যা বলবো সব সেফটির জন্যে। কিন্তু নিজে কিছুই গায়ে দিচ্ছে না কেন সে? না হেলমেট, না জ্যাকেট, না গগলস। লোকটা কি এভাবে ফাইট করবে নাকি? বুক ফেটে কান্না আসছিল মায়রার। এক অজানা শঙ্কা তাকে মুচড়ে দিচ্ছে। আতাত কণ্ঠে ডাকবে তার আগেই ইহাম আবার বলে উঠল, হ্যালো তুহিন, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। বুঝতেই পারছো কটেজে আক্রমণ হয়েছে। তোমার বন্ধুবান্ধব সবাইকে শান্ত থাকতে বলো। সবাই রুমে বসেই থাকো, কেউ ভুলেও দরজা ফাঁক করো না প্লিজ। কোনো ভুলভাল পদক্ষেপ নিয়ে আমাদের কাজ কঠিন করো না। তুহিনের উত্তর শোনার আশায় বসে রইল না সে। খল কেটে গান পয়েন্টে রেখে নিজের অবস্থান যেন স্থির করল। এক হাত দরজার নবে রেখে আরেকটা হাতে পিস্তল পয়েন্টে রাখল। মাইরা কেবল দেখল লোকটা দরজা খুলে চোখের পলকে আবার সেটা বন্ধ করে দিল। আর কিছুই দেখতে পেল না। সবটা তার কাছে অগোচরে অদখাই রয়ে গেল। ইহাম করিডোরের হাফ দেওয়ালের পিছনে বসে নিজেকে আড়াল করল। তখনও
এলো পাথারি গুলি আসছেই, কিন্তু সে কোথায় গুলি ছুড়বে? অবাধ সুযোগ সুবিধা না থাকায় এই মুহূর্তে অন্ধকারে ঢিল ছোড়া তাদের ক্রান্তিকাল নিয়ে আসবে। তার সচল ধূর্ত মস্তিষ্ক তাকে খুব ভালো করে জানান দিচ্ছে ওরা এখনো কটেজের ভিতরে প্রবেশ করেনি, নয়তো এতক্ষণে দামামা বাঁচত। ব্যবস্থা তো সে আগেই করে রেখেছিল। ঠিক তখনই বিকট করে শব্দের চারপাশটা আলোড়িত হয়ে উঠল। চোখ বন্ধ করে নিল ইহাম। বেশ বুঝতে পারল শত্রু কটেজের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে, তাই তো গ্রেনেডটা ফাটল। শব্দ শুনে বেশ অনুধাবন করতে পারল ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। দ্রুত একটু মাথাটা তুলে পরপর দুটো গুলি ছুড়ল। একটা ঠিক বরাবর আঘাত লাগলেও আরেকটা খুব বেশি জখম করতে পারেনি। ততক্ষণে নিচ থেকেও গুলি ছোড়া হচ্ছিল দুই পক্ষের। ইব্রাহিম ততক্ষণে তার সাথেই যোগ দিয়েছে। ইহাম শান্ত কণ্ঠে তর্জনী আঙ্গুল কানে চেপে বলল, ছাদে ওঠো, এখান থেকে আক্রমণ করো, কুইক। ইহাম সুরক্ষার জন্যে আগে থেকে কটেজের ব্যারিয়ারে কিছু মাইন গ্রেনেড গুজে রেখেছিল। কিছু ক্লেমোর মাইন ও ফ্ল্যাশ ব্যাং বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আঘাতও যেরকম ঠিকঠাকভাবে হচ্ছে, পরিবেশের খুব একটা ক্ষতিও হবে না। বন জঙ্গলে অপারেশন করার জন্যে এগুলি খুব কার্যকর হয়। ক্লেমোর মাইনে যেরকম শত্রুকে আঘাত করবে, ঠিক তেমন পিছনে খুব বেশি বিস্ফোরণও ছড়াবে না। অপরদিকে ফ্ল্যাশ ব্যাং ও স্মোক গ্রেন শত্রুকে অন্ধ বধির করার সাথে সাথে তাদেরকে আক্রমণ করতেও খুব কার্যকর। প্রচণ্ড শব্দ। এক এক ঘরের ভিতর অবস্থায় কুঁকড়ে উঠছে মাইরা। হাত পাগুলি মৃগী রোগের মতো থরথর করে কাঁপছে। ইয়ামের কথা অনুযায়ী সে বাধ্য মেয়ের মতোই খাটের পিছনে গুটিসুটি হয়ে বসে আছে। নিস্তব্ধ রাতের বিকট শব্দ গুলি যেন বুকের ভিতর কামড়ে ধরছে বিষাক্ত পোকার মতো। ঝাপসা চোখগুলি সেই কখন থেকে ভাসমানে কি যে অবলম্বন করে যাচ্ছে সে নিজেও জানে না। এই ভয়াবহ দুর্বিষয়ের সময়ে বারবার তার আঁকিপল্লবে ভেসে আসছে ইহামের মুখটা। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে। কেন এই ইচ্ছা হচ্ছে তার? এটা তো তার উচিত নয়। অবান্তর ইচ্ছা নয় কি এসব? ওই মানুষটা তো তার খুব কাছের কেউ নয়, আর না সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়েছে। যে তাকে পছন্দ করে না, সবসময় বিরক্ত ভাব প্রকাশ করে, তার কাছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও কেন বারবার মন চাই অপ্রকাশিত কিছু বলি আওড়াতে। ছুটে বলতে চাই, আপনায় পছন্দ করি না, সহ্যও করতে পারি না। দূরে আছেন সেটাই ভালো ছিল। কেন ওই আদুরে মাখা কোমল কথাগুলো বলে আমার হৃদয় ঘায়েল করলেন ক্যাপ্টেন সাহেব? এই এই যন্ত্রণাটুকুই তো আমি সহ্য করতে পারছি না। তবে এত এত বেমিল বিপরীতের মাঝে আমাদের অমিলটা কিভাবে সহ্য করবো আমি? মুখে হাত চেপে ফুফিয়ে উঠল মেয়েটা। আবারও বিভৎস শব্দে কেঁপে উঠল তার অন্তরাত্মা। ওই মানুষটা কি কোনো রকম সেফটি ছাড়া এভাবেই ফাইটে লেগেছে নাকি? আর বাকি সবাইকে যে এত এত নির্দেশ দিল তার বেলায়। মায়রার এই মুহূর্তে শুধু ওই মানুষটার চিন্তায় উম্মাদ লাগছে। ভীতকর এক অমঙ্গল সংশয়ে তার বুকের ভিতরটা চেপে আসছে। বারবার মন এত কুডাক কেন ডাকছে? এতটা অস্থির কেন লাগছে ওই বিপরীত মেরুর মানুষটার জন্য? এক শঙ্কাপূর্ণ বার্তা যেন নিশাচর অদৃশ্য কণ্ঠ তার কানে কানে কিছু বলে যাচ্ছে ফিসফিস করে। কানে গুজে রাখা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ইহাম নিশ্চিত হলো কটেজের পিছনের সুড়ঙ্গ দিয়ে বাকি 7 জন বাইরে পৌঁছে গেছে। তারা ধীরেই এগিয়ে যাচ্ছে আক্রমণকারী মজিদের দলের কাছে। কটেজের ভিতরে 8 জন দক্ষ সৈনিকের হাতে ধরাশায়ী হচ্ছে মজিদের অসংখ্য লোক। তাদের সংখ্যাও কমে আসছে, তবুও পাল্টা আক্রমণ করতে ভুলছে না। ছাদে থাকা বৈলহাঁসের হাতের চামড়া ঘেঁষে গুলি লেগেছে। গলগল করে সেখান থেকে সৌনিতের ধারা বইছে, তবুও বুঝি সে থেমে নেই। রক্তঝরা মাংস থেতলে যাওয়া হাত দিয়েই শ্যুট করছে অনবরত। নিজের টিমের এত সাহসী বিরোধের পেয়ে এই দূর সময়েও চিলতে হাসি ফুটে তার মুখে।